আজকের ভিডিওতে আমরা সিম্পল হারমোনিক মোশনের ওপর নিটের বিগত বছরের প্রশ্নাবলীর মধ্যে অবশিষ্ট প্রশ্নগুলো সমাধান করবার চেষ্টা করব। এগুলো সিম্পল পেন্ডুলাম এবং স্প্রিং মাস সিস্টেমের ওপরে করা হয়েছে। প্রথম কোয়েশ্চেন, আ পেন্ডুলাম ইজ হাং ফ্রম দ্য রুফ অফ আ সাফিসিয়েন্টলি হাই বিল্ডিং অ্যান্ড ইজ মুভিং ফ্রিলি টু অ্যান্ড ফ্রো লাইক a simple harmonic oscillator. The acceleration of the bob of the pendulum is 20 meter per second square at a distance of 5 meter from the mean position. The time period of the oscillation is how much? তাহলে এখানে এটা সিম্পলি এসএইচএম এর আমরা ফর্মুলা ইউজ করব যে অ্যাক্সেলারেশনের ম্যাগনিটিউড দেওয়া আছে 20 আর এক্স এর ভ্যালু দেওয়া রয়েছে 5, উভয়ই মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা মিটার হিসাবে দেওয়া আছে। এক্স হচ্ছে ডিস্টেন্স ফ্রম দ্য মিন পজিশন। তাহলে আমরা অ্যাক্সেলারেশনের ম্যাগনিটিউডের ফর্মুলা ডাইরেক্ট জানি, ওমেগা স্কোয়ার এক্স, ভ্যালু পুট করলে 20 ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার ইন্টু 5, তাহলে 5 20 কেটে 4, ওমেগার ভ্যালু দাঁড়ালো 2 যেহেতু পজিটিভ হবে ওমেগা, অ্যান্ড টাইম পিরিয়ড উইল বি 2 twice pi divided by omega, so 2 pi by 2 pi second. So option number B is the right answer. এরপরের প্রশ্নটা বলেছে a spring of force constant K is cut into lengths of ratio 1:2:3. তাহলে তিনটে সেগমেন্টে কাটা হয়েছে, তাদের রেশিও এইভাবে দেওয়া আছে। তাহলে একবার আমরা প্রথমে সেগমেন্টগুলো দেখে নিই। এরকম তিনটে সেগমেন্ট, তিনটে ডিফারেন্ট লেংথ অবশ্যই, একটার লেংথ L ধরলে অন্যটা 12, এটা 3L। তাহলে মেন স্প্রিংটার লেংথ হবে এই তিনটের যোগফল, L 12 3L যোগ করে নিয়ে 6L। এবার দে আর কানেক্টেড ইন সিরিজ, তারপরে সেখান থেকে নতুন কনস্ট্যান্ট পেয়েছে K ড্যাশ, তারপরে কানেক্টেড ইন প্যারালাল ফোর্স কনস্ট্যান্ট পেয়েছে K ডাবল ড্যাশ। তাহলে K ড্যাশ আর K ডাবল ড্যাশ বেসিক্যালি সিরিজ এবং প্যারালাল কম্বিনেশনে স্প্রিংগুলোর যে ইকুইভ্যালেন্ট ফোর্স কনস্ট্যান্ট তাদের রেশিও বের করতে বলেছে। এবার আমরা জানি কোনো স্প্রিংয়ের ক্ষেত্রে তার ফোর্স কনস্ট্যান্ট বা স্প্রিং কনস্ট্যান্ট ভ্যারি করে কার সঙ্গে সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক হয়, কার উপর ডিপেন্ড করে বলতে পারো, সেটা মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে এবং লেংথের উপর ডিপেন্ড করে। মেটেরিয়াল তো হলো লেংথের সঙ্গে ব্যস্তানুপাতিক হয়। তাহলে 6L এর জন্য যদি আমরা স্প্রিং কনস্ট্যান্ট K ধরে নিই, তাহলে L লেংথের জন্য K/6 হবে, 2L লেংথের জন্য 2K/6 হবে, দ্যাট ইজ K/3, 3L লেংথের জন্য 3K/6 হবে, দ্যাট ইজ K/2। ব্যাস, এবার এই তিনটে স্প্রিংকে প্রথমবার আমরা সিরিজে বসাবো, সিরিজ কম্বিনেশন দেখব, এবং তারপরে প্যারালালে বসাবো, প্যারালাল কম্বিনেশন দেখব। সিরিজ কম্বিনেশনের জন্য আমরা ইউজ করবো 1/KS, KSকেই এখানে K ড্যাশ হিসেবে বলেছে, তো 1/K ড্যাশ, সরি K ড্যাশ ইকুয়ালস টু 1/K1 দ্যাট ইজ 6/K প্লাস 1/K2 দ্যাট ইজ 3/K প্লাস 1/K3 দ্যাট ইজ 2/K, সো যোগ করতে গেলে দাঁড়াচ্ছে 11/K। তাহলে K ড্যাশ সরি এটা হচ্ছে 11/K, দেখি, তাহলে K ড্যাশ ইকুয়ালস টু K/11। প্যারালাল কম্বিনেশনের জন্য এটা তো আমাদের সহজ জানা আছে, সিরিজ রেজিস্ট্যান্সের সিরিজের যে ফর্মুলা সেটা প্যারালালের ক্ষেত্রে অর্থাৎ তিনটেকে যোগ করতে হবে। তাহলে KP ইকুয়ালস টু K ডাবল ড্যাশ ইকুয়ালস টু K/6 প্লাস K/3 প্লাস K/2, তাহলে 6K প্লাস 2K প্লাস 3K, তাহলে যোগ করে হলো 6K/6 দ্যাট ইজ K। তাহলে এটা হচ্ছে আমার K ডাবল ড্যাশের ভ্যালু। তাহলে জিজ্ঞাসা করেছে K ড্যাশ বাই K ডাবল ড্যাশ, that is K/11 divided by K, that is 1/11. So option number B is the right answer. এরপর এই অঙ্কটা, a body of mass m is attached to the lower end of a spring whose upper end is fixed. ঠিক আছে, তাহলে ভার্টিক্যাল স্প্রিং দেওয়া আছে। when the mass m is slightly pulled down and released, it oscillates with a time period t second. তাহলে এটা আমরা জানি টাইম পিরিয়ড হবে t সেকেন্ড, অসিলেশন হবে। when mass m is increased by 1 kg, তাহলে মাসটাকে বাড়িয়ে নিয়ে এবার 1 kg, তাহলে m+1 লিখলাম, m+1 kg, দ্যাট ইজ টাইম পিরিয়ড সেক্ষেত্রে চেঞ্জ হয়ে গেল, টি ড্যাশ নাম দিচ্ছি, দ্যাট ইজ 5 সেকেন্ড। এবার ভ্যালু অফ m বের করতে হবে। এটা ফেয়ারলি ইজি কোয়েশ্চেন, এটা একটা স্প্রিং মাস সিস্টেম, তার জন্য টাইম পিরিয়ডের ইকুয়েশন হচ্ছে 2π√m/k। তাহলে k হচ্ছে একটা স্প্রিংয়ের জন্য কনস্ট্যান্ট থাকে, সো উই ক্যান রাইট t ভ্যারিজ অ্যাজ √m। তাহলে t ড্যাশ বাই t ইকুয়ালস টু √t ড্যাশের জন্য m+1 ডিভাইডেড বাই টি এর জন্য m ছিল। এবার টি ড্যাশ বাই টি এর ভ্যালু কত, এখানে বসিয়ে দেওয়া যাক 5/3। তাহলে আমরা দুই পক্ষকে স্কোয়ার করে লিখতে পারি 25/9 ইকুয়ালস টু m+1 ডিভাইডেড বাই m। এখানে সরল করলে পাবো 25m মাইনাস 9m, 16m ইকুয়ালস টু 9, সো m ইকুয়ালস টু 9/16। সো m এর ভ্যালু হবে 9/16 কিলোগ্রাম। ঠিক আছে, আচ্ছা
এরপরের প্রশ্ন, দ্য পিরিয়ড of oscillation of a mass m suspended from a spring of negligible mass is t if along with another mass m is also, একই ধরনের অঙ্ক। তাহলে এক্ষেত্রে পরের বারের টাইম পিরিয়ড বের করতে বলেছে, তাহলে টি ড্যাশ বাই টি ইকুয়ালস টু আন্ডার রুট অফ এম ড্যাশ, এম ড্যাশের ভ্যালু হচ্ছে পরের বার 2m আর প্রথমবার ছিল m, ঠিক আছে। তাহলে দ্যাট উইল বি আন্ডার রুট অফ 2, তো টি ড্যাশ হচ্ছে আন্ডার রুট অফ 2 ইন্টু টি, তাহলে টি রুট টু টি হচ্ছে আমার আনসার। এটা ফেয়ারলি ইজি, মুখে মুখে করে নেওয়া যায়। দেখো যত আমরা মাস বাড়াবো, যত আমরা একটা আনাদার মাস যদি দেওয়া যায়, মাস বাড়ানো যায়, তাহলে টাইম পিরিয়ডটা ইনক্রিজ করবে। সুতরাং এই দুটো, এটাই অপশান হবে, এই দুটোর মধ্যে অপশান হবে, বাকি দুটো হওয়া সম্ভব নয়। এখানেও দেখে নাও, যত মাস বাড়াবো তত টাইম পিরিয়ডটা বেড়ে যাবে। আচ্ছা, নেক্সট, a simple pendulum performs simple harmonic motion about x equal to 0 with an amplitude a and time period t, তাহলে speed of the pendulum will be how much? তাহলে আমরা স্পিডের ফর্মুলা ডাইরেক্ট জানি, এটাও সিম্পল হারমোনিক মোশনের বেসিক ফর্মুলা। স্পিড হচ্ছে ভেলোসিটি ভেক্টরের ম্যাগনিটিউড, দ্যাট ইজ ওমেগা অফ এ স্কোয়ার, এর ভ্যালু এখানে দেওয়া রয়েছে, অ্যাম্পলিটিউড হচ্ছে স্মল এ, তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার কোনো একটা পার্টিকুলার পয়েন্টে তাহলে x1 লিখলাম আর v1 লিখলাম, তাহলে ওমেগার ভ্যালু কি লেখা যায়? ওমেগার ভ্যালু লেখা যায় 2 পাই বাই টি আন্ডার রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স এর ভ্যালু দেওয়া আছে a/2, সেই a/2 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে সরল করলে পাবো 2 পাই বাই টি, এখানে সরল করলে পাবো √3 ইন্টু a/2, তোমরা করে নিও, a স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই 4, তাহলে থাকবে 3, √এর ভেতরে থাকবে 3a স্কোয়ার বাই 4, সেখান থেকে √, ভেঙে নিলে এরকম থাকবে, 2 2 কেটে গেল। সো আমার উত্তর দাঁড়ালো পাই a √3 বাই টি, অপশান নাম্বার সি। পরের প্রশ্ন, two springs of spring constants K1 and K2 are joined in series. The effective spring constant হলো ডাইরেক্ট জানা আছে, স্প্রিং এর জন্য রেজিস্ট্যান্সের প্যারালালের ফর্মুলা হয়ে যায় সিরিজের জন্য, তাহলে এরকম উত্তর হবে K1 KS এর ভ্যালু হবে K1 K2, একবারে লিখছি K1 K2 ডিভাইডেড বাই K1 প্লাস K2, অথবা তোমরা এইভাবে লিখতে পারো যে 1 বাই KS ইকুয়ালস টু 1 বাই K1 প্লাস 1 বাই K2, এটাকেই সরল করলে তোমরা এটা পেয়ে যাবে। তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি, মুখে মুখে করা যায়। তারপরের প্রশ্ন, the time period of the mass suspended from a spring is t if the spring is cut into 4 equal parts and the same mass is suspended from one of the parts. তাহলে একটা স্প্রিং এর যদি লেংথ হয় l, সেখান থেকে 4টে ইকুয়াল পার্ট কাটা হলো, তাহলে ইকুয়াল প্রত্যেকটা সেগমেন্টের লেংথ হবে l/4। এবার l এর জন্য স্প্রিং কনস্ট্যান্ট যদি k হয়, l/4 এর জন্য কি আমরা একটু আগে দেখলাম রিলেশনটা k ভ্যারিজ অ্যাজ 1/l, তাহলে l এর জন্য k, l/4 এর জন্য কি 4k হয়ে যাবে। এবার নতুন টাইম পিরিয়ড বের করতে হবে, তাহলে এই সেগমেন্টে যদি মাসটাকে জুড়ে দেওয়া হয় নতুন টাইম পিরিয়ড কত। এবার টাইম পিরিয়ডেরও আমরা ফর্মুলা জানি কি, স্প্রিং মাস সিস্টেমের জন্য 2 পাই আন্ডার রুট অফ m বাই কে, তাহলে স্প্রিংয়ের কে যত বাড়বে তত টাইম পিরিয়ড কী হবে, রিডিউস করবে, এবং ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য √ওভার অফ কে, সেরকম রিলেশন হবে। তাহলে আমরা লিখে যাই টি ভ্যারিজ অ্যাজ 1 বাই √ওভার অফ কে, তো এখান থেকে পেয়ে যাওয়া যায় নতুন টাইম পিরিয়ড টি ড্যাশ ধরলাম বাই টি ইকুয়ালস টু আন্ডার রুট অফ টি ড্যাশের জন্য, টি এর জন্য ওপরে যাবে কে, টি ড্যাশের জন্য নিচে যাবে কে ড্যাশ। এবার প্রথমে ছিল কে ড্যাশ হয়েছে সেগমেন্টে যোগ করার জন্য, সো 4k, কে ক্যান্সেল আউট হয়ে গেল, উত্তর বেরোবে হাফ। সো টি ড্যাশ ইকুয়ালস টু t/2। কে বাড়াতে গেলে, কে যেহেতু ছোট সেগমেন্টে কি হবে, কে বেড়ে যাবে, লেন্থ কমবে, তো কে বাড়বে, কে যদি বেড়ে যায় টাইম পিরিয়ড কমবে, তাহলে এই অপশান দুটো তো হতোই না, অপশান হবে অপশান নাম্বার সি। দেন বলেছে a mass is suspended separately by two different springs of in successive order, then the time periods are t1 and t2 respectively. ঠিক আছে, তাহলে এই রিলেশনটাই আবার ইউজ হচ্ছে এক্ষেত্রে, যে দুটো স্প্রিংয়ের জন্য t1, তাহলে t1 এর ভ্যালু কীরকম লেখা যায়, যদি আমরা দুটো স্প্রিং এখানে দেওয়া রয়েছে, দুটো স্প্রিংয়ের k1 এবং k2 ছিল, তাহলে t1কে লেখা যায় t1 ভ্যারিজ অ্যাজ 1 বাই k1 এবং √ওভার অফ k1, t2 ভ্যারিজ অ্যাজ 1 বাই √ওভার অফ k2। এবার বলেছে ইফ ইট ইজ কানেক্টেড বাই বোথ স্প্রিংস, এরকমভাবে কানেক্ট করার মানে কি, এক স্প্রিংয়ের একটা প্রান্ত ব্লকের সঙ্গে রয়েছে, দুটো স্প্রিংয়েরই একটা প্রান্ত ব্লকের সঙ্গে রয়েছে এবং অন্য প্রান্তটা সিলিংয়ের সঙ্গে বা অন্য কোনো দেওয়ালের সঙ্গে আটকে রয়েছে, তাহলে এই দুটো স্প্রিং কেমনভাবে আছে, প্যারালালে রয়েছে। তাহলে এই দুটো স্প্রিংয়ের জায়গায় যদি আমরা একটা ইকুইভ্যালেন্ট স্প্রিং লাগিয়ে দিই, তাহলে তার এফেক্টিভ বা ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট কত দাঁড়াবে, প্যারালালের জন্য রেজিস্ট্যান্সের সিরিজ ফর্মুলা ইউজ হয়, তো কে ইকুইভ্যালেন্ট, কে প্যারালাল লিখছি, ইকুয়ালস টু k1 প্লাস k2। তাহলে তার জন্য আমাদেরকে বলেছে টাইম পিরিয়ড হচ্ছে t0, তাহলে লিখতে পারি যে t0 ভ্যারিজ অ্যাজ 1 ডিভাইডেড বাই আন্ডার রুট অফ k1 প্লাস k2। ঠিক আছে, তাহলে আমরা প্রত্যেকটা রিলেশনকে, এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর, এটাকে 3 নম্বর বললাম। ঠিক আছে, প্রত্যেকটাকে আমি স্কোয়ার করবো এবং তার অনন্যক নিয়ে নেবো, রেসিপ্রোকাল নিয়ে নেবো। তাহলে 1 নম্বরের জন্য 1 নম্বরকে স্কোয়ার করবো এবং তার রেসিপ্রোকাল নেবো, √ওভার, তার মানে হচ্ছে পাওয়ারে -2 নেবো, এরকমভাবে করবো। ঠিক আছে, তাহলে কি করছি, সেখান থেকে পাচ্ছি কি
টি স্কোয়ার করবো, তার অনন্যক নেবো, তো 1/t² t1 স্কোয়ার ইকুয়ালস টু কত দাঁড়াবে, k1 √ k1 আমি স্কোয়ার করলাম এবং তার অনন্যক নিয়ে নিলাম, তাহলে এরকমভাবে দাঁড়াবে ভ্যারিজ অ্যাজ k1। একইভাবে 2 এর জন্য একই কাজ করব, অথবা তোমাদের যদি এখানে অসুবিধা হয় সেক্ষেত্রে তোমরা এরকম করে নিতে পারো। প্রথমটার জন্য আমরা সি এটাকে এইভাবে লিখে নেওয়া যায়, এভাবে না করে বুঝলি কনফিউশন হতে পারে। তাহলে 1 নম্বর থেকে আমরা পাই যে t1 ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট c ডিভাইডেড বাই √ k1, তাহলে 1/t1 স্কোয়ার ইকুয়ালস টু k1। 2 নম্বরে পাই t2 ইকুয়ালস টু সাম কনস্ট্যান্টের ভ্যালু কি আমরা জানি, অ্যাকচুয়াল রিলেশন হচ্ছে টাইম পিরিয়ড t, আমরা স্মল টি লিখছি, ক্যাপিটাল T ইকুয়ালস টু 2π√m/k। এবার এই 2π√m 2π√m একে আমরা কনস্ট্যান্ট c হিসেবে ধরছি। তাহলে একইভাবে k2 তাহলে 1/t2 স্কোয়ার ইকুয়ালস টু k2, আর 3 নম্বরে আসছে t0, তাহলে t0 ইকুয়ালস টু c ডিভাইডেড বাই √k1 + k2, সেখান থেকে 1/t0 স্কোয়ার ইকুয়ালস টু k1 + k2। এবার বুঝতেই পারছো যে এইখানে এই দুটোকে যোগ করতে গেলে আমরা এই ভ্যালুটা পেয়ে যাবো, k1 + k2 পেয়ে যাবো। তাহলে আমরা লিখতে পারি 1/t1 স্কোয়ার প্লাস 1/t2 স্কোয়ার ইকুয়ালস টু 1/t0 তার স্কোয়ার। এই রিলেশনটাই বের করতে হবে, দেখে নেওয়া যাক। এখানে এইভাবে দিয়েছে অপশান নাম্বার বি, ঠিক আছে, t1 টু দি পাওয়ার -2 আর প্লাস t2 টু দি পাওয়ার -2 ইকুয়ালস টু t0 টু দি পাওয়ার -2। এরপরের প্রশ্ন বলেছে 2 pendulums of length 121 cm and 100 cm starts vibrating in phase. At some instant the two are in their mean position in the same phase. তাহলে প্রথমে তারা ভাইব্রেটিং ইন ফেজ হচ্ছিল, তারপরে কিছু সময় পরে দ্য টু আর অ্যাট দেয়ার মিন পজিশন ইন দ্য সেম ফেজ। তাহলে এরা মিন পজিশনে রয়েছে। এখান থেকে শুরু করা যাক। প্রথমে যা ইচ্ছা হয়েছে, দুটো পেন্ডুলাম, একটা শর্টার একটা লঙ্গার, একটা 100 সেন্টিমিটার, একটা হচ্ছে লঙ্গার 121 সেন্টিমিটার, তারা এরকম মিন পজিশনে রয়েছে ইন ফেজ মানে হচ্ছে মিন পজিশনে সেম ডিরেকশন থেকে এসেছে, ঠিক আছে। এরা এমনিতে সুইং করছিল কোথাও একটা, সেখান থেকে এইভাবে এসেছে। তারপরে বলেছে দ্য মিনিমাম নাম্বার অফ ভাইব্রেশনস ফর দ্য শর্টার পেন্ডুলাম আফটার উইচ দ্য টু আর এগেইন ইন ফেজ। তাহলে এখান থেকে মিন পজিশন থেকে আবার তারা সুইং করে যাবে এবং অসিলেশনের পরে আবার এই সিচুয়েশন কখন রিপিট করবে, অর্থাৎ আবার তারা এই মিন পজিশনে এভাবে আসবে এবং সেম ফেজে থাকবে। সেম ফেজে থাকা মানে মিন পজিশনে তো মিট করছে বলতে দুটোই যুগপথ হবে, সাইমালটেনিয়াসলি দুটো পেন্ডুলামই মিন পজিশনে আসছে এবং সেম ডিরেকশন থেকে আসছে। তাহলে সেটা আমাকে বের করতে হবে টাইম কার সাপেক্ষে, মিনিমাম নাম্বার অফ এইটার সাপেক্ষে, অর্থাৎ মিনিমাম নাম্বার অফ ভাইব্রেশন অফ দ্য শর্টার পেন্ডুলাম, এই রেসপেক্টে আমাদেরকে বের করতে হবে কত সময় পরে এটা এভাবে রয়েছে। তাহলে এই যে টাইম পিরিয়ড বের করে নেওয়া যাক। প্রথমটার জন্য আমরা টিএস নাম দিলাম, টি শর্ট, আর এটার জন্য টিএল নাম দিলাম। তাহলে আমরা লিখতে পারি টাইম পিরিয়ডের ফর্মুলা সিম্পল পেন্ডুলামের জন্য 2π√L/g। তাহলে জি আর 2π কনস্ট্যান্ট রয়েছে, তাহলে আমরা লিখতে পারি TL/TS। এল হচ্ছে লং পেন্ডুলাম, এস হচ্ছে শর্ট পেন্ডুলাম। দ্যাট উইল বি √ এরা পেন্ডুলামের দৈর্ঘ্যের বর্গমূলের সঙ্গে সমানুপাতে থাকে। তাহলে এল অফ লং পেন্ডুলাম আর এল অফ শর্ট পেন্ডুলাম। লং পেন্ডুলামের জন্য 121 সেন্টিমিটার আর শর্ট পেন্ডুলামে 100 সেন্টিমিটার ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে দিস উইল বি 11/10। তাহলে টাইম পিরিয়ড ফর দ্য লঙ্গার পেন্ডুলাম ইজ ইকুয়ালস টু শর্টার পেন্ডুলামের কত অংশ টাইম পিরিয়ডে 11/10। এবার খুব ভালো করে বোঝার চেষ্টা করো, যখন এই লঙ্গার পেন্ডুলাম এক মিন পজিশন থেকে শুরু করলো, এবার একবার কমপ্লিট করে একবার পুরো সাইকেল কমপ্লিট করে নিয়ে মিন পজিশনে ফেরত এলো। এই সময় শর্টার পেন্ডুলাম কি হচ্ছে, শর্টার পেন্ডুলাম এই সময় পুরো সাইকেলে, টিএস হচ্ছে কমপ্লিট সাইকেলে লাগছে, তার 11/10। তার মানে পুরো সাইকেল কমপ্লিট করার 11/10 মানে কি 1.01। তাহলে 1 + 1 পূর্ণ 1 + 10, তাহলে সম্পূর্ণটা একটা সাইকেল পূর্ণ করলো এবং তারপরে পুরো সাইকেলের 1/10 পার্ট এগিয়ে গেল। তাহলে তারা যুগপথভাবে মিন পজিশনে এলো না। এবার এই দুটোই মিন পজিশনে কোন সময় আসবে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যখন 10TL ইকুয়ালস টু 11 অফ TS। এবার টিএল কথার মানে কি, টিএল কথার মানে হচ্ছে 1 সাইকেল, আর এর মানে হচ্ছে 1 সাইকেল। কেবলমাত্র টাইম পিরিয়ড মানে কি এই সময় 1 সাইকেল কমপ্লিট করে। তাহলে এখান থেকে কি পাচ্ছি, যদি লঙ্গার পেন্ডুলাম 10 বার যদি একবার সাইকেল কমপ্লিট করে, যুগপথভাবে এই শর্টার পেন্ডুলামে 11টা সাইকেল কমপ্লিট করবে এবং পুরো সাইকেল কমপ্লিট করা মানে হচ্ছে মিন পজিশন থেকে যে কোনো জায়গায় মানে এক্সট্রিম ইত্যাদিতে পৌঁছে আবার মিন পজিশনে ফেরত আসে। এক্ষেত্রেও মিন পজিশন থেকে গিয়ে নিয়ে যে কোনো জায়গায় গিয়ে সেম ডিরেকশনে মিন পজিশনে ফেরত আসে, এটা হচ্ছে ইনফেজ। এই দুটোকে আমি ইনফেজ লিখছি। ইনফেজ মানে হচ্ছে সেম ডিরেকশনে ফেরত আসছে এই দুটো। তাহলে বলা যায় যে both will be
in phase at mean position again when longer pendulum completes or shorter pendulum completes আচ্ছা লঙ্গার পেন্ডুলাম 10খানা সাইকেল কমপ্লিট করবে 10 সাইকেলস, আর শর্টার পেন্ডুলাম 11 সাইকেলস কভার করবে। এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এই অঙ্কটাকে বুঝতে হবে। ঠিক আছে, তাহলে আমরা বলেছি যে করা এই লাস্ট লাইনটার মানে আফটার উইথ দ্য টু আর এগেইন ইন ফেজ, এই কথাটার মানে হচ্ছে এরা দুটো ইন ফেজ কোথায় মিন পজিশনে, প্রথমে মিন পজিশনে ফেজে ছিল, তাহলে আবার মিন পজিশনে ফেরত আসবে, সেই সময় ইন ফেজ থাকবে। সেই সময় 10 যদি প্রথমবারের পরে লঙ্গার পেন্ডুলাম 10টা সাইকেল কমপ্লিট করে সেই পজিশনে আসবে সেম ডিরেকশনে, এবং শর্টার পেন্ডুলাম 11টা সাইকেল কমপ্লিট করে মিন পজিশনে সেম ডিরেকশনে আসবে, এবং সেই সময় এই দুটো এই লঙ্গার পেন্ডুলাম এবং শর্টার পেন্ডুলাম এই দুটো ইন ফেজ থাকবে। তাহলে এখানে বলেছে শর্টার পেন্ডুলামের সাপেক্ষে বের করতে হবে, তাহলে উত্তর হবে 11। লঙ্গার পেন্ডুলামের সাপেক্ষে করতে গেলে উত্তর হচ্ছে 10। আর এখানে মিনিমাম নাম্বার কেন বলেছে খুব ভালো করে দেখো, এটাকেই আমি 2 দিয়ে গুণ করে, দুই পক্ষকে 2 দিয়ে গুণ করে লিখতে পারি 20 TL ইকুয়ালস টু 22 TS। তার মানে হচ্ছে যখন আবার এরপরে মানে 10 বার লঙ্গার পেন্ডুলাম 11 বার শর্টার পেন্ডুলামের সাইকেল কমপ্লিট করার পরে এরা ইনফেজ এলো, এরপর আবার কখন ইনফেজ আসবে যখন লঙ্গার পেন্ডুলাম 20টা এবং শর্টার পেন্ডুলাম 22টা সাইকেল কমপ্লিট করে। এটাকে আবার n দিয়ে গুণ করে আমরা লিখতে পারি 10n TS ইকুয়ালস টু 11n TS, অর্থাৎ TL লঙ্গার পেন্ডুলাম 10 অথবা 10-এর যে কোনো গুণিতক সংখ্যক সাইকেল কমপ্লিট করে এবং শর্টার পেন্ডুলাম 11 এবং 11-র যে কোনো গুণিতক, যে কোনো পূর্ণ গুণিতক সংখ্যক সাইকেল কমপ্লিট করে আসার পর এরা আবার ইনফেজ থাকবে। ইনফেজ থাকার মানে হচ্ছে সেম পজিশনে ফেরত আসবে এবং সেম ডিরেকশন দিয়ে ফেরত আসবে, তাহলে এদের মধ্যে ফেজ ডিফারেন্স 0 হবে। ঠিক আছে, বোঝা গিয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এরকম অঙ্ক আরেকটা রয়েছে মনে হয় এই পেপারে, প্রিভিয়াস ইয়ারে আরেকবার জিজ্ঞাসা করা হয়েছিল। আচ্ছা, এরপরে এই অঙ্কটা দেখা যাক, এটা সম্ভবত সহজ অঙ্ক। এখানে কেবলমাত্র গ্রাফ থেকে আমাকে টাইম পিরিয়ড ওমেগা ইত্যাদি বের করতে হবে। তাহলে এক্সটি গ্রাফ দেওয়া আছে অফ আ পার্টিকল পারফর্মিং সিম্পল হারমোনিক মোশন, দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য পার্টিকল অ্যাট t ইকুয়ালস টু 2 ইজ হাউ মাচ। ঠিক, আচ্ছা t ইকুয়ালস টু 2 তে আমরা x এর ভ্যালু আমরা কি জানি, অ্যাক্সেলারেশনের ভ্যালু কি, অ্যাক্সেলারেশনের এখানে দেখো পজিটিভ নেগেটিভ 2 আছে, তাহলে আমরা সাইন দিয়ে লিখবো, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এবার এটা প্লাস আর মাইনাস ওমেগা স্কোয়ার এক্স হয় অ্যাকচুয়াল। এবার প্লাস কখন হয়, যখন এক্স এর ভ্যালু কোন দিকে, এক্স এর ভ্যালু যখন নেগেটিভ হয়, মাইনাস কখন হয় যখন এক্স এর ভ্যালু পজিটিভ হয়। তো অ্যাক্সেলারেশন প্লাস হয় কখন, যখন এক্স এর ভ্যালু নেগেটিভ, অ্যাক্সেলারেশন মাইনাস হয় এক্স এর ভ্যালু পজিটিভ। তো সেই জন্য আমরা এক্স এর যদি সাইন নিয়ে নিই তাহলে এটাকে জাস্ট মাইনাস ওমেগা স্কোয়ার এক্স এই হিসাবে লিখতে পারি। এক্স এর এখানে সাইন নিতে হবে, এক্স পজিটিভ না নেগেটিভ সেটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, তাহলে দেখা যাক t ইকুয়ালস টু 2 তে এক্স এর ভ্যালু পজিটিভ আছে, তাহলে মাইনাস থাকবে, সুতরাং এই দুটো অপশন তো হবে না। তাহলে মাইনাস, আচ্ছা ওমেগা স্কোয়ারের ভ্যালু বের করবো, এক্স এর ভ্যালু t ইকুয়ালস টু 2 তে এক্স এর ভ্যালু আছে 1। ঠিক আছে, 1 কি দেওয়া আছে, 1 মিটার। ওকে, ওমেগার ভ্যালু আছে আমরা কি করে বের করব, ওমেগার ভ্যালু বের করার জন্য দেখো ওমেগাকে লেখা যায় ওমেগা ইকুয়ালস টু 2π ডিভাইডেড বাই টাইম পিরিয়ড। আচ্ছা, এখান থেকে আমরা টাইম পিরিয়ড ক্যালকুলেট করতে হবে। কমপ্লিট একটা সাইকেল দেওয়া আছে, কমপ্লিট সাইকেল করতে কত সময় লাগছে, 8 সেকেন্ড সময় লাগছে, সুতরাং এটাই হচ্ছে t ইকুয়ালস টু 8 সেকেন্ড হচ্ছে আমার টাইম পিরিয়ড। তাহলে এখান থেকে ওমেগা বেরিয়ে যাবে 2π/8, সো দ্যাট উইল বি π/4। সেখানে ওমেগার জায়গায় π/4 রাখো এবং তা স্কোয়ার করে দাও, তাহলে আনসার হবে পাই স্কোয়ার ডিভাইডেড বাই 16 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো আমার আনসার হবে অপশন নাম্বার 3। ঠিক আছে, আচ্ছা এরপরে এগুলো মনে হয় রিসেন্ট ইয়ারের কোয়েশ্চেন, 2021-এর কোয়েশ্চেন। আ বডি ইজ এক্সিকিউটিং SHM উইথ ফ্রিকোয়েন্সি n, দ্য ফ্রিকোয়েন্সি অফ পোটেনশিয়াল এনার্জি। এই সম্পর্কে আমরা একটা ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করেছি। সেখানে আমরা দেখেছি যে কোনো SHM এর ক্ষেত্রে তার কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জিকেও দুটো SHM হিসেবে লেখা যায়। আমরা সেখানে পড়েছি যদি মেন SHM এর ফ্রিকোয়েন্সি n হয় তাহলে পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি এবং তাদের মধ্যেকার ডিফারেন্স, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি অর একইভাবে কাইনেটিক এনার্জি অর কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জির মধ্যেকার ডিফারেন্স বলতে কাইনেটিক এনার্জি বেশি বা কম হতে পারে পোটেনশিয়াল এনার্জি চাইতে, কিন্তু তাদের মধ্যেকার অন্তর, এদের বিয়োগের মডিউলাস ভ্যালু, সেটাও একটা SHM সম্পন্ন করবে এবং তার ফ্রিকোয়েন্সি থাকবে 2/n। এটা মনে রাখতে হবে। এবং এটা কেমন করে সেটা আমরা বের করে দেখিয়েছি। আমি এই ভিডিওর কার্ডে ওই যে ভিডিওতে আমরা এই ব্যাপারটা নিয়ে পড়াশোনা করেছি সেটা যোগ করে দেবো। এরপরে কি NEET 2021-এর কোয়েশ্চেন। A spring is stretched by 5 cm by force 10 Newton. The time period of oscillation when a mass of 2 kg is suspended by it is how much? আচ্ছা, প্রথম পার্ট থেকে দেখো stretched by 5 cm by force 10 Newton। তাহলে স্ট্রেচ মানে হচ্ছে একটা স্প্রিং, সে তার ন্যাচারাল লেন্থ থেকে 5 সেন্টিমিটার অ্যামাউন্টে, এটা ধরা যাক ন্যাচারাল লেন্থ,
তার মানে আনস্ট্রেচ লেন্থ এটাকে বলা যায়, সেখান থেকে 5 সেন্টিমিটার স্ট্রেচ করেছে কত ফোর্স দিয়ে, 10 নিউটন ফোর্স দিয়ে। তাহলে স্প্রিংয়ের ক্ষেত্রে আমরা জানি কি, আমরা জানি এফ, তার মড ভ্যালু নিচ্ছে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, সো এফ ইকুয়াল টু কে এক্স হবে। সো কে এর ভ্যালু হচ্ছে এফ বাই কে, 10 এফ বাই এক্স, এক্স এর ভ্যালু হচ্ছে 5, তাহলে 2 হচ্ছে 2 কত সেন্টিমিটার, 2 নিউটন পার সেন্টিমিটার, সরি নিউটন সেন্টিমিটার ইনভার্স। দিস ইজ মাই কে এর ভ্যালু, এটা হচ্ছে ফোর্স কনস্ট্যান্টের ভ্যালু। এবার আমরা সেন্টিমিটার, আচ্ছা ঠিক আছে, সেন্টিমিটার ইনভার্সকে পরে করা যাবে, ট্যাকেল করা যাবে, নাকি একবার করে নেওয়া যাক। এখান থেকে সেন্টিমিটারে না রেখে আমরা ফোর্সের ম্যাগনিটিউড দেওয়া রয়েছে 10 নিউটন, এক্সের ভ্যালু দেওয়া রয়েছে 5 সেন্টিমিটার, দ্যাট ইজ 0.05 মিটার। সেখান থেকে কে এর ভ্যালু এভাবে বের করে নেওয়া যাক, 10 ডিভাইডেড বাই 0.05, তাহলে কেটে ওপরে দুটো জিরো গেল, তাহলে 200 নিউটন পার মিটার হচ্ছে আমার কে এর ভ্যালু। এবার বলেছে যে টাইম পিরিয়ড অফ অসিলেশন ওয়েন আ মাস অফ 2 kg সাসপেন্ডেড। তাহলে এবার ডাইরেক্ট ফর্মুলা, টি ইকুয়ালস টু টাইম পিরিয়ড অফ স্প্রিং মাস সিস্টেম আন্ডার রুট অফ এম বাই কে, 2 পাই আন্ডার রুট অফ এম এর ভ্যালু হচ্ছে 2 kg, কে এর ভ্যালু হচ্ছে 200, তাহলে এত সেকেন্ড হবে, তাহলে এটা কেটে 10, 100 আন্ডার রুট করলে 10, তাহলে 2 পাই বাই 10, তার মানে পাই বাই 5। এবার এখানে অ্যাকচুয়াল আনসার আমাকে বের করতে হবে, তাহলে পাই এর ভ্যালু হচ্ছে 3.14 ডিভাইডেড বাই 5, সেটা কত হয়, এখানে কেটে 100, তাহলে 5 দিয়ে কাটলে সাম 6, 1 4 2, কত হলো 408 বেরোলো, ডিভাইডেড বাই 100 এত সেকেন্ড, ঠিক আছে, এটা 0.8 এরকম বেরোবে, ঠিক করলাম 2.8 এত সেকেন্ড বেরোবে। তার মানে এর আগে আবার দুটো শূন্য, এর আগে দুটো ঘর এগোতে হবে, 0.628 এত সেকেন্ড, 0.628 সেকেন্ড, অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। ঠিক আছে, এখানে কিছু ক্যালকুলেশন ছিল এবং দুটো পার্টে অঙ্কটা করা হয়েছে, প্রথমে কে এর ভ্যালু বের করলাম, তারপরে টি এর ভ্যালু বের করলাম, তো এটা ভালো অঙ্ক দিয়েছিল। আচ্ছা, এরপরে এই অঙ্কটা, 2 masses MA and MB are hung from 2 strings of length L1 and L2 respectively. এবার they are executing a system with frequency relation FA equals to 2FB, then কোন রিলেশনটা খাটবে। ঠিক আছে, তাহলে আমরা একবার বের করে নেওয়া যাক। স্প্রিং মাস সিস্টেমের ক্ষেত্রে 2 স্ট্রিংস দিয়েছে, স্ট্রিংস হবে না এটা সম্ভবত, আচ্ছা স্ট্রিংস যদি দেওয়া থাকে তার মানে এটা পেন্ডুলামের মতো রিলেশন। ঠিক আছে, এটা স্ট্রিং দিয়েছে, আমাকে একটু দেখতে হবে, সম্ভবত স্ট্রিং দেওয়া থাকলে তার মানে হচ্ছে দুটো মাসকে হাং করা হয়েছে, তার মানে এই ক্ষেত্রে এটা হচ্ছে সিম্পল পেন্ডুলামের অঙ্ক এবং লেংথও দেওয়া আছে, সুতরাং এটা সিম্পল পেন্ডুলামের অঙ্ক। ঠিক আছে, এখানে কিন্তু ভালো করে এটা বলা নেই, এটা আগেকার কোয়েশ্চেন, 2000 সালের কোয়েশ্চেন। তাহলে প্রথমটার জন্য টিএ টাইম পিরিয়ড, দ্যাট উইল বি 2 পাই আন্ডার রুট অফ এল বাই জি, তাহলে এল এ বাই জি, তাহলে ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 বাই টিএ, দ্যাট ইজ 1 বাই 2 পাই আন্ডার রুট অফ জি বাই এল এ। তাহলে ফ্রিকোয়েন্সি বেসিক্যালি লেংথের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক, লেংথের বর্গমূলের সঙ্গে ব্যস্তানুপাতিক, তাহলে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ এ। তাহলে একইভাবে লিখতে পারি ফ্রিকোয়েন্সি অফ বি, এখান থেকে বসিয়ে দিচ্ছি 1 বাই 2 পাই আন্ডার রুট অফ জি বাই এল বি। এবার বলেছে যে এফ এ ইকুয়ালস টু টুয়াইস অফ এফ বি হচ্ছে এফ এ বাই 2, এফ এ বাই 2, সেখান থেকে তাহলে এফ এ ইকুয়ালস টু 2 এফ বি, তাহলে এফ বি হচ্ছে এফ এ বাই 2, সেখান থেকে এখানে বসিয়ে দিয়ে 1 বাই 2 ইন্টু 1 বাই টুয়াইস পাই, এফ এর ভ্যালু এখান থেকে বসাচ্ছি আমরা এল এ। তাহলে দুই পক্ষকে পাই 2 পাই কেটে গেল, দুই পক্ষকে স্কোয়ার করলে জি আর জি কেটে যাবে, আমরা পাবো টুয়াইস অফ এল এ, টুয়াইস বলছি 4 টাইমস অফ এল এ ইকুয়ালস টু এল বি। তাহলে এল এ ইকুয়ালস টু এল বি বাই 4, এল এ ইকুয়ালস টু এল বি বাই 4, এবং পেন্ডুলামের ক্ষেত্রে এটা মাসের উপর ডিপেন্ড করবে না, তো অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট। এবার এই অঙ্কটায় আসা যাক। বলেছে দ্য বব অফ আ সিম্পল পেন্ডুলাম হ্যাভিং লেংথ এল ইজ ডিসপ্লেসড ফ্রম দ্য মিন পজিশন টু অ্যান অ্যাঙ্গুলার পজিশন থিটা উইথ রেসপেক্ট টু দ্য ভার্টিক্যাল। তাহলে ভার্টিক্যাল মিন পজিশন আমরা এখানে ছবি এঁকে রেখেছি, ভার্টিক্যাল মিন পজিশন থেকে কোনো একটা অ্যাঙ্গেল থিটাতে এখানে একটা নতুন পজিশনে নিয়ে যাওয়া গেল। ইফ ইট ইজ রিলিজড, আচ্ছা রিলিজড কথার মানে হচ্ছে কিছু বলা না থাকলে রিলিজ কথার মানে হচ্ছে রিলিজ ফ্রম রেস্ট। তাহলে খুব ভালো করে দেখো, একটা সিম্পল, তাহলে এটা একটা সিম্পল হারমোনিক মোশন করবো পেন্ডুলামটা, এটা অ্যাঙ্গেলটা থিটাটা খুব ছোট হয়। তাহলে এবার তোমরা বলো যে কোন একটা সিম্পল হারমোনিক মোশনে কোন জায়গায় ভেলোসিটি শূন্য, রিলিজ ফ্রম রেস্ট মানে হচ্ছে স্পিডের ভ্যালু হচ্ছে 0, ঠিক আছে, ভেলোসিটিও 0 হবে। তার মানে সেই অবস্থাটা কোন জায়গা, মিন পজিশন, ইকুইলিব্রিয়াম পজিশন, নাকি মিন পজিশন, এক্সট্রিম পজিশন, না মিন এবং এক্সট্রিমের মধ্যবর্তী কোন জায়গা। তাহলে এর উত্তর হচ্ছে এক্সট্রিম পজিশন। আমরা জানি এক্সট্রিম পজিশনে কোনো সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে স্পিড এবং ভেলোসিটি 0 হয়। তাহলে এটা কিছু কোয়েশ্চেন না বলা থাকলেও আমরা এখান থেকে ইনফার করতে পারছি, সিদ্ধান্তে আসতে পারছি যে এই যেখান থেকে ছাড়া হয়েছে দ্যাট উইল বি দ্য এক্সট্রিম অফ দ্য সিম্পল হারমোনিক মোশন। তাহলে যাই হোক, এই অবস্থায় ভেলোসিটি হচ্ছে 0, স্পিড হচ্ছে 0।
এখানকার ভেলোসিটি অবশ্যই বুঝতেই পারছো, এখান থেকে ছাড়া হয়েছে তো গ্র্যাভিটির আন্ডারে এভাবে পড়বে এবং এখানকার ভেলোসিটি দাঁড়াবে এইদিকে, তার স্পিড হচ্ছে ভি। তাহলে এখানে বলেছে ভি এর ভ্যালু বের করতে হবে। এবার ভালো করে দেখো, পেন্ডুলামের লেংথ হচ্ছে এই স্ট্রিংটার লেংথ হচ্ছে এল, তাহলে এদিককারও লেংথ হবে এল, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা রয়েছে, তাহলে এল এর কত কম্পোনেন্ট এই বরাবর আসবে, এল কস থিটা আসবে। সম্পূর্ণটা এল, এই সম্পূর্ণটা হচ্ছে এল, সেখান থেকে এল কস থিটা আমি বাদ দিলাম, তাহলে বাকি পোর্শনটা কীরকম দাঁড়াবে, বাকিটা এল মাইনাস এল কস থিটা ইকুয়ালস টু এল ওয়ান মাইনাস কস থিটা। এটা কি এক্সট্রিম পজিশন থেকে, এই দেখো এতখানি হাইট, এক মিনিট, এটা হচ্ছে এই এক্সট্রিম পজিশন থেকে এই মিন পজিশনের ওয়াই বরাবর ডিসপ্লেসমেন্ট বা হাইট বলতে পারে। এক্সট্রিম পজিশন মিন পজিশন থেকে এল ইন্টু ওয়ান মাইনাস থিটা এত হাইটে রয়েছে। এবার এখানে আমরা ভেলোসিটি বের করবার জন্য কি করব, কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি ইউজ করব। সো কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি অর্থাৎ যান্ত্রিক শক্তি সংরক্ষণ সূত্র, সেটা কি বলছে, কাইনেটিক এনার্জি ফাইনাল অর্থাৎ এনার্জি ফাইনাল, টোটাল এনার্জি ফাইনাল ইকুয়ালস টু টোটাল এনার্জি ইনিশিয়াল, তাহলে কাইনেটিক এনার্জি ফাইনাল প্লাস পোটেনশিয়াল এনার্জি ফাইনাল ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি ইনিশিয়াল প্লাস পোটেনশিয়াল এনার্জি ইনিশিয়াল। সো কাইনেটিক এনার্জি ফাইনাল, কাইনেটিক এনার্জি কত, ফাইনাল কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ, এখানে ফাইনাল কোনটা, ফাইনাল হচ্ছে এই পজিশনটা, ফাইনাল হলো মিন পজিশন সেখানে ফাইনালি এসছে, আর ইনিশিয়াল পজিশন হচ্ছে আমার এক্সট্রিম পজিশন যেখান থেকে রিলিজ করা হয়েছে। তাহলে কাইনেটিক এনার্জি ফাইনাল হচ্ছে হাফ এমভি স্কোয়ার প্লাস এই পজিশনটাকে ধরে নেওয়া যাক মিন পজিশনে, এখানে পোটেনশিয়াল এনার্জি ধরে নেওয়া যাক শূন্য ধরা হলো, ঠিক আছে, তাহলে ফাইনাল পোটেনশিয়াল এনার্জি শূন্য ইকুয়াল টু ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, এই পজিশনে ভেলোসিটি শূন্য ছিল, ইনিশিয়ালি ভেলোসিটি শূন্য ছিল, স্পিড শূন্য, তার মানে হচ্ছে হাফ এম জিরো স্কোয়ার, আর এই পজিশনে পোটেনশিয়াল এনার্জি কত, তাহলে জিরো থেকে এইচ হাইটে উঠতে গেলে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হয় এমজিএইচ, তাহলে এখানে হবে কত এমজি ইন্টু এইচ এর জায়গায় এইটা বসবে এল ইন্টু এই জিনিসটা হচ্ছে হাইট, মিন পজিশন থেকে এক্সট্রিম পজিশনের হাইট এটা ওয়ান মাইনাস কস থিটা, ঠিক আছে। তাহলে আমার কি দাঁড়ালো, এই পার্টটা তো হচ্ছে শূন্য হয়ে গেল, তাহলে এখান থেকে সরল করলে হাফ হাফ কেটে যাবে এবং ভি স্কোয়ার ইকুয়ালস টু টু জি এল ওয়ান মাইনাস কস থিটা। সো ভি ইকুয়ালস টু স্পিড, তার ভ্যালু দাঁড়াচ্ছে আন্ডার রুট অফ টু জি এল ওয়ান মাইনাস কস থিটা। এই ভ্যালুটাকে ভালো করে মনে রাখতে হবে, কারণ বিভিন্ন পরীক্ষায় এই ভ্যালুটা ডিরেক্টলি জিজ্ঞাসা করা হয়, মনে রাখলে আমাকে ক্যালকুলেশন না করেই আমি আনসারটা করতে পারবো। তো অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অপশন, ঠিক আছে। আচ্ছা, এর পরের কোয়েশ্চেনগুলো অপেক্ষিত সহজ, এটাও সহজ কোয়েশ্চেন ছিল। কোয়েশ্চেন হচ্ছে টাইম পিরিয়ড অফ আ সিম্পল পেন্ডুলাম ইজ টি সেকেন্ড, ইফ লেংথ ইজ ইনক্রিজ বাই 4 টাইমস দেন ইট টাইম পিরিয়ড বিকামস হাউ মাচ। তাহলে টাইম পিরিয়ড এখানে কি বলেছে, সিম্পল পেন্ডুলামের জন্য, সিম্পল পেন্ডুলামের জন্য আমরা জানি টাইম পিরিয়ডের ফর্মুলা হচ্ছে 2 পাই আন্ডার রুট অফ এল বাই জি, তাহলে টাইম পিরিয়ড হচ্ছে আন্ডার রুট অফ এল এর সঙ্গে সমানুপাতিক, ঠিক আছে। তাহলে এলকে কত পরিমাণ 4 টাইমস বাড়ানো হয়েছে, তাহলে টি কত বাড়বে, টি বাড়বে আন্ডার রুট অফ 4, তার মানে 2 টাইমস বাড়বে, তাহলে প্রথমে টি ছিল 2 সেকেন্ড, তাহলে ফাইনাল টি হবে 4 সেকেন্ড, মুখে মুখে করে নেওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, এখানে একটু দেখে রাখো, এটা আগেকার প্রশ্ন, হয় আগেকার প্রশ্নে একটুখানি ল্যাঙ্গুয়েজ একটুখানি কনফিউজিং টাইপের থাকতো, বলেছে যে ইটস লেংথ ইজ ইনক্রিজড বাই 4 টাইমস। এবার জেনারেলি এখনকার কোয়েশ্চেনে লেংথ যদি ইনক্রিজ বাই 4 টাইমস, তার কথার অর্থ হচ্ছে লেংথ অফ ইনিশিয়াল লেংথ এল, তার সঙ্গে 4L যোগ হয়ে যাবে অর্থাৎ 5L হবে। এবার ইনক্রিজ টু 4 টাইমস, তার অর্থ হচ্ছে এল থেকে চেঞ্জ হয়ে 4L দাঁড়াবে, ঠিক আছে। ইনক্রিজ বাই মানে হচ্ছে এল ছিল প্রথমে, তারপর সেখানে তার সঙ্গে 4L যোগ হয়ে টোটাল লেংথ হলো 5L, কিন্তু এখানে দেখো 5L বসালে আনসার কিছু বেরোবে না, 5L বসালে কত বেরোবে, টি ড্যাশ বাই টি ইকুয়ালস টু ফাইনাল লেংথ হচ্ছে 5L, 5L, ইনিশিয়াল লেংথ হচ্ছে এল, তাহলে টি ড্যাশ ইকুয়ালস টু টি এর ভ্যালু দেওয়া আছে 2 রুট ওভার 5, রুট ওভার 5 হচ্ছে অলমোস্ট 2 কিন্তু 2 এর চাইতে বেশি, তাহলে সেরকম কোনো 12, 8, 16 তো আনসার হবে না। তো এক্ষেত্রে এর মানে হচ্ছে প্রথমে লেংথ ছিল এল, তারপরে লেংথ দাঁড়াবে 4L, সেই হিসাবে এই আনসারটা আসবে, এই কোশ্চেনের আনসারটা আসবে। কিন্তু যদি এরকম ইনক্রিজ বাই এবং ইনক্রিজ টু কীরকম থাকে সেইটা দেখে রাখতে হবে, নজর দিতে হবে। এখনকার কোশ্চেনে জেনারেলি এইরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, এগুলো কনফিউজিং ল্যাঙ্গুয়েজ আগেকার কোশ্চেনে থাকে। এরপর এই কোশ্চেনটা বলেছে 2 simple pendulums of length 5 meter and 20 meter respectively are given small linear displacement in one direction at same time they will again be in phase। একটু আগেই এই অঙ্কটা করলাম, তাহলে দুটো পেন্ডুলাম আছে 5 মিটার এবং 20 মিটারের, তাহলে আমরা লিখতে পারি যে দুটোর টাইম পিরিয়ড অফ লঙ্গার পেন্ডুলাম বাই টাইম পিরিয়ড অফ শর্টার পেন্ডুলাম উইল বি আন্ডার রুট অফ এদের লেংথের বর্গমূলের সঙ্গে প্রপোর্শনাল হয়। তাহলে লঙ্গারের জন্য 20 মিটার, শর্টারের জন্য 5 মিটার, তাহলে আন্ডার রুট অফ 4, তার মানে 2, তাহলে টিএল ইকুয়ালস টু টিএস। এবার টিএল মানে হচ্ছে এই সময় লঙ্গার 2 টিএস, এই সময় টিএল টাইমে লঙ্গার পেন্ডুলাম একটা সাইকেল কমপ্লিট করে,
এবং সেই সময় শর্টার পেন্ডুলাম কি দুটো সাইকেল কমপ্লিট করবে। তাহলে একবার মিন পজিশন থেকে ধরা যাক দুটোকেই ছাড়া হলো, ঠিক আছে, তাহলে এই দুটো এই অবস্থায় সেম ফেজে রয়েছে, তাহলে ফেজ ডিফারেন্স এই অবস্থায় হচ্ছে 0। তারপর এই পেন্ডুলামটা যে সময় একটা সাইকেল কমপ্লিট করবে এটা হলো লঙ্গার পেন্ডুলাম ধরা যাক, আর এটা হচ্ছে শর্টার পেন্ডুলাম, এটা লঙ্গার, ঠিক। তাহলে এই পেন্ডুলামটা সেই সময় দুটো সাইকেল কমপ্লিট করবে অ্যান্ড এগেইন মিন পজিশনে ফেরত আসবে ইন দ্য সেম ডিরেকশন, আবার মিন পজিশনে ফেরত আসবে ইন দ্য সেম ডিরেকশন, অর্থাৎ এখানেও ফেজ ডিফারেন্স 0 হবে, সেম ফেজে থাকবে। তাহলে বলেছে এখানে টাইম বের করতে হবে ইন টার্মস অফ শর্টার পেন্ডুলামের সাইকেল। তো when the pendulum of the shorter length has completed 2 oscillations, তো আনসার হবে 2। আচ্ছা, দেন এই কোয়েশ্চেনটা বলার আগে একটা ফর্মুলা জাস্ট বলে দিই, যে আমরা জানি তো কোনো স্প্রিং মাস সিস্টেমের ক্ষেত্রে টাইম পিরিয়ডের ফর্মুলা হচ্ছে 2π√m/k। এবার এটার জন্য ধরে নেওয়া হয় স্প্রিংয়ের মাস হচ্ছে 0, ms হচ্ছে স্প্রিংয়ের নিজস্ব মাস, এক্ষেত্রে তাই বলা রয়েছে স্প্রিং অফ নেগলিজিবল মাস বা লাইট স্প্রিং হিসেবে বলতে পারবো। যদি স্প্রিংয়ের মাসটাকে 0 না হয়, স্প্রিংয়ের মাস যদি নট ইকুয়াল টু 0 হয়, সেক্ষেত্রে টাইম পিরিয়ডের ফর্মুলা দাঁড়াবে 2π√m হচ্ছে ব্লকের মাস প্লাস ms হচ্ছে স্প্রিংয়ের মাস বাই 3 ডিভাইডেড বাই k। তাহলে স্প্রিংয়ের মাসের এফেক্টিভলি 1/3 আমার টাইম পিরিয়ডের ক্যালকুলেশনে যাবে, এবং সেখান থেকে তোমরা বুঝতেই পারছো যে ওমেগা বের করতে পারো, ফ্রিকোয়েন্সি বের করতে পারো, ইত্যাদি বের করা যাবে। এবার এই অঙ্কটা অত কিছু দেয়নি, এখানে বলেছে স্প্রিং মাস হচ্ছে 0, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে এই আমাদের এই জানা ফর্মুলাটাই কাজে লাগবে, এই ফর্মুলাটাই কাজে লাগবে। তাহলে দ্য সিস্টেম অসিলেটস উইথ আ ফ্রিকোয়েন্সি n যদি ফ্রিকোয়েন্সি হয় তাহলে টাইম পিরিয়ড কত হবে, টাইম পিরিয়ড হবে 1/n, রাইট। তাহলে হোয়াট উইল বি দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য সিস্টেম। আচ্ছা, ফ্রিকোয়েন্সি টার্মে জিজ্ঞাসা করেছে যদি মাস 4m সাসপেন্ড করা হয়, তাহলে এখান থেকে বলে দেওয়া যায় টি এর এই ইকুয়েশন থেকে আমরা বের করেছি, এর আগেও অঙ্কেও দেখলাম টি ভ্যারিজ অ্যাজ √m। তাহলে আমরা এরকম করে লিখি যে প্রথমে টিটা ক্যালকুলেট করে নিই, তাহলে t'/t ইকুয়ালস টু √m'/m, m' এর ভ্যালু পরে ভর দেওয়া হয়েছে 4m, ব্লকের পরের ব্লকের ভর প্রথমে ভর দেওয়া ছিল m, তাহলে √4 মানে 2, তাহলে t' ইকুয়ালস টু টুয়াইস অফ t। এবার t' মানে হচ্ছে 1/n', n হচ্ছে ফ্রিকোয়েন্সি, n হচ্ছে লিনিয়ার ফ্রিকোয়েন্সি, আর 2 t এর ভ্যালু দেওয়া আছে, এটা বলে দেওয়া আছে ফ্রিকোয়েন্সি, প্রথমটার অসিলেট উইথ দ্য ফ্রিকোয়েন্সি অফ n। তাহলে t যদি n ফ্রিকোয়েন্সি হয়, t এর ভ্যালু কত হবে প্রথমবারের জন্য 1/n, তাহলে t এর ভ্যালু 1/n বসালাম, তাহলে কি পাচ্ছি n' এর ভ্যালু হচ্ছে n/2। তাহলে টাইম পিরিয়ড ডাবল হয়ে যাবে এবং ফ্রিকোয়েন্সি অর্ধেক হয়ে যাবে। আচ্ছা, এরপরের অঙ্কটা একদম সিম্পল, প্রথম চ্যাপ্টার আমাদের ফিজিক্সের এররের অঙ্ক, সেই রকমভাবে করতে হবে। এখানে নেওয়া যাক লেংথ অফ আ পেন্ডুলাম ইনক্রিজ বাই 2%, যদি ইনক্রিজটা এই চেঞ্জ ইন লেংথ বাই l ইন্টু 100 পার্সেন্টেজ এররটা যদি 2 এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ 5% যদি কম হয়, তাহলে আমরা যে মেথড দেখাবো সেই মেথড ইউজ করা যাবে। সেক্ষেত্রে কি ইনক্রিজটা হচ্ছে ইনক্রিজ বা ডিক্রিজ বা এরর, সেটা যদি স্মল হয় তা সেক্ষেত্রে del এটাকে আমরা dl হিসেবে লিখতে পারি, ঠিক আছে। তাহলে আমরা ডিফারেন্সিয়েশন মেথড এর মাধ্যমে এটাকে সলভ করবো। কীরকম, t ইকুয়ালস টু টুয়াইস পাই √l/g। সো আমরা কাজ করি 2 পারে লগারিদম নিয়ে নিই, কীরকম ন্যাচারাল লগারিদম, অর্থাৎ log টু দি বেস e। তাহলে ln t ইকুয়ালস টু ln টু টুয়াইস পাই প্লাস হাফ ln l প্লাস হাফ ln g। এবার ডিফারেন্সিয়েশন করবো, কীরকম ডিফারেন্সিয়েশন করবো, টিকে টি এর সাপেক্ষে, এলকে এল এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো, এবং দেখতেই পাচ্ছ যে ln 2π এবং ln g এই দুটোতে হচ্ছে, জি হচ্ছে যে কোনো একটা পজিশনে যদি পেন্ডুলামটা থাকে, অর্থাৎ পেন্ডুলামের হাইট যদি খুব বেশি আমরা চেঞ্জ না করি, তাহলে জি এর ভ্যালু মোটামুটিভাবে সেম থাকে, ঠিক আছে। এটা মাইনাস হবে, তো মাইনাস হলেও আমরা জানি এররের অঙ্কে মাইনাস যা কিছু থাকে সেগুলোকে প্লাস করে দেওয়া হয়, ঠিক আছে। যাই হোক, তাহলে এটাও 0 হয়ে যাবে ডিফারেন্সিয়েট করতে গেলে, কারণ এটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে কনস্ট্যান্ট, এবং জি এর ভ্যালু কোনো একটা পার্টিকুলার পজিশনের জন্য খুব বেশি হাইট যদি চেঞ্জ না করি, তাহলে জি এর ভ্যালু মোটামুটি সেম থাকে, তো জি এর ভ্যালু কনস্ট্যান্ট। বাকি টি এবং এল করে থাকলে এদেরকে টিকে টি এর সাপেক্ষে, এলএন টিকে টি এর সাপেক্ষে, এলএন এলকে এল এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করবো। তাহলে কী করে লিখবো, এলএন টি এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/t, এবং ওপরে টি এর সাপেক্ষে করলাম তো ডিটি ইকুয়ালস টু, এটার ডিফারেন্সিয়েশন 0 হয়ে যাবে, এটার ডিফারেন্সিয়েশন 0 ধরে নিচ্ছি, তাহলে হাফ ডিএল বাই এল। এল এর ডিফারেন্সিয়েশন এল এর সাপেক্ষে হচ্ছে 1/l, এবং ডিএল এর সাপেক্ষে করলাম এল এর সাপেক্ষে করলাম, সেই জন্য ডিএল বসে গেল। তাহলে এখান থেকে আমাদেরকে কী বের করতে বলেছে, টাইম পিরিয়ড কী পরিমাণ চেঞ্জ হবে, তো এখান থেকে ডাইরেক্ট বসিয়ে নেওয়া যায় হাফ ডিএল ইন্টু এল। আচ্ছা, আমরা এখানে দুই পক্ষেই 100 দিয়েও গুণ করে দিই, এটাও করে নেওয়া যাক, যে এখানে আমরা এই রাশিটাকেও 100 দিয়ে গুণ করলাম,
তাহলে এই রাশিটাকেও 100 দিয়ে গুণ করলাম। তাহলে একবারে আমরা পার্সেন্টেজ ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে এখানে dt বাই t ইন্টু 100 এটা আমাদেরকে বের করতে হবে, ইকুয়ালস টু হাফ ইন্টু dl বাই l ইন্টু 100, সেটার ভ্যালু দেওয়া আছে 2। তাহলে দিস ইজ 1। তাহলে অপশন হচ্ছে ইনক্রিজ হবে, এবং এটা পজিটিভ ভ্যালু বেরিয়েছে, তো ইনক্রিজ হবে, সো ইনক্রিজেস বাই 1%। ঠিক আছে। আচ্ছা, যদি এখানে বলে দেওয়া যাক, যদি এই ডেল অফ এলটা ছোটো না হতো, ডেল অফ এল এর ভ্যালু মোটামুটিভাবে 5%-এর চাইতে বেশি হয়ে যেত। ঠিক আছে, ডেল অফ এল বাই এল ইন্টু 100 তার ভ্যালু যদি 5%-এর চাইতে বেশি হতো, সেক্ষেত্রে আমরা কী করতাম? সেক্ষেত্রে দেখো, যদি বিগ এরর যদি থাকে, সেক্ষেত্রে আমাদেরকে ক্যালকুলেট কী করতে হবে? ডেল টি বাই টি ইন্টু 100। তাহলে ডেল টি মানে ডিফারেন্স অফ টিকে লেখা যায় টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল ডিভাইডেড বাই টি ইনিশিয়াল ইন্টু 100। তাহলে দুটো আমাকে এল এর ভ্যালু দেওয়া থাকবে, অর্থাৎ লেংথের ভ্যালু ধরা যাক বলেছে, লেংথের ভ্যালু ইনক্রিজ করেছে সে 20%। তাহলে ইনিশিয়ালি লেংথের ভ্যালু হচ্ছে এল, আর ইনক্রিজ করেছে 20%-এ, তাহলে ফাইনাল লেংথের ভ্যালু কত হবে? ইনক্রিজ বাই লেখা থাকবে, এখানে ইনক্রিজ বাই লেখা থাকবে, তার মানে ফাইনাল লেংথের ভ্যালু হচ্ছে 20% ইনক্রিজ করেছে, তো 120/100 ইন্টু এল, এত পরিমাণ। ঠিক আছে, তাহলে সেখান থেকে এইটা হচ্ছে এল এর ইনিশিয়াল ভ্যালু, এটা হচ্ছে এল এর ফাইনাল ভ্যালু, সেখান থেকে আমরা টি এর ইনিশিয়াল ভ্যালু পাবো, টি এর ফাইনাল ভ্যালু পাবো। ঠিক আছে, সেই ভ্যালু দুটো এখানে আমরা পুট করে নিয়ে ডেল টি বাই টি এই ভ্যালুটা পেয়ে যাবো। তারপর 100 দিয়ে গুণ করলে আমরা পার্সেন্টেজ এররটা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে এররের অঙ্ক এইভাবে আমরা সলভ করবো। আর এক্ষেত্রে আমরা ধরে নিয়েছি মোটামুটিভাবে একই রকম পজিশন আছে, আদারওয়াইজ আমাকে এলএনজিকেও ডিফারেন্সিয়েট করতে হতো, এবং এলএনজিটা ডিফারেন্সিয়েট করলে এখানে নেগেটিভ সাইন আসতো, কিন্তু যখন এরর ক্যালকুলেট করবো তখন সেটা পজিটিভ করা যাবে। তার কারণ হচ্ছে এরর পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। ঠিক, আচ্ছা, এর পরের অঙ্কে দেখা যাক। পরের অঙ্কে দেখতে পাচ্ছ যে একটু আগে আমরা যে অঙ্কটা করলাম, যার জন্য ছবিটা আমি এঁকেছিলাম, এই অঙ্কটার মতো, যে কোনো মাসটা মিন পজিশন থেকে এক্সট্রিম পজিশনে কত হাইটে ওঠে সেই ভ্যালুটা আমাদের মনে রাখতে হবে, এবং বেসিক্যালি একটা হাইটে উঠে যায় যদি আমরা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট দিই। তাহলে এটা দেখে নেওয়া যাক। সিম্পল পেন্ডুলাম মাস এম অসলেটস ফ্রম এ টু সি, এর থেকে সি পর্যন্ত করে, এটা এ রয়েছে, এটা সি, এবং তাদের মাঝে পি হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট। ঠিক আছে, সাচ দ্যাট পিবি ইজ এইচ, তাহলে পি হচ্ছে এই এসি এর কানেক্টিং একটা লাইন, তার উপরে একটা পয়েন্ট, তাহলে এই হাইটটা হচ্ছে ইকুইলিব্রিয়াম থেকে এক্সট্রিমের হাইট হচ্ছে এইচ দেওয়া আছে। তারপর বলেছে যে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইজ জি, দেন দ্য ভেলোসিটি অফ দ্য বব অ্যাজ ইট পাসেস থ্রু বি। তাহলে এক্সট্রিম পজিশনে ভেলোসিটি হচ্ছে 0, আমি এখানে ছোট করে দিচ্ছি, এই মিন পজিশনে ভেলোসিটি হচ্ছে ভি, ভি হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি। তাহলে একইভাবে আমরা এনার্জি কনজারভেশন লাগাবো। তাহলে ইনিশিয়াল আমি এখানে করে দিচ্ছি, আমি কোত্থেকে ছেড়েছি, আমাকে এই পজিশন থেকে ছাড়া হয়েছে, আমি একবারে লিখে দিচ্ছি এই পজিশন থেকে ছাড়া হয়েছে। তাহলে ভি এর ভ্যালু কত দাঁড়াচ্ছিল? ভি এর ভ্যালু দাঁড়াচ্ছিল √2gh, 2g ওখানে ছিল l ইন্টু 1 - cos θ, তো এক্ষেত্রে এইচ দাঁড়াবে, কারণ এক্ষেত্রে দেখো এই এইচটা দেওয়া রয়েছে। আগের কোয়েশ্চেনে এইচ এর ভ্যালু দিলে আমাকে এইচ এর ভ্যালুও বের করতে বলে, এইচ এর ভ্যালু হচ্ছে এই পেন্ডুলামের লেন্থ যদি এল হয়, l ইন্টু 1 - cos θ হবে। ঠিক আছে, তাহলে √2gh, এটাও মনে রেখো, √2gh হয় যদি একটা পেন্ডুলামের এক্সট্রিম পজিশন থেকে মিন পজিশনের হাইট যদি এইচ হয়, এই হাইটটা যদি এইচ হয়, তাহলে এক্সট্রিম পজিশনে তো ভেলোসিটি 0, মিন পজিশনে কত ভেলোসিটি থাকবে? দ্যাট উইল বি মানে স্পিড থাকবে √2gh। ঠিক আছে, আচ্ছা, তারপরের প্রশ্ন, আ বডি অফ মাস 5 kg hangs from a spring and oscillates with time period 2π seconds. If the ball is removed, the length of the spring will decrease by how much? তাহলে এখানে দেখো একটুখানি বুদ্ধির অঙ্ক। যখন একটা স্প্রিং রয়েছে ন্যাচারাল লেন্থে, তার মধ্যে কোনো অসিলেশন হচ্ছে না, এবার এই যখন আমরা মাস একটাকে অ্যাটাচ করব, তাহলে কি হবে? মাসের দরুন এর মধ্যে একটা স্ট্রেচিং তৈরি হবে, এবং কতক্ষণ পর্যন্ত তৈরি হবে? যতক্ষণ পর্যন্ত মাসটা একদম ইকুইলিব্রিয়াম পজিশনে না আসছে। আচ্ছা, এই অবস্থাতেও কি এসএইচএম হচ্ছে? যদি ইকুইলিব্রিয়াম পজিশনে রেস্টে থাকে, যদি এই অবস্থায় ভেলোসিটি 0 থাকে, এটা ইকুইলিব্রিয়াম পজিশন, এই অবস্থায় যদি রেস্টে থাকে তাহলে কোনো অসিলেশন হবে না। কিন্তু যদি আমরা ইকুইলিব্রিয়াম থেকে একটুখানি টেনে অথবা একটু কম্প্রেস করে ছেড়ে দিই, তখন অসিলেশন হতে শুরু করবে। তাহলে এটা হচ্ছে ন্যাচারাল লেন্থ অফ দ্য স্প্রিং, সেখান থেকে এইটুকুনি ন্যাচারাল লেন্থ থেকে যে পরিমাণ এক্সট্রা স্ট্রেচিং হচ্ছে সেটাকে আমরা এক্স হিসেবে বলে থাকি, এবং আমরা ফর্মুলা কি লিখি? এফএস স্প্রিংয়ের জন্য এফএসপি ইকুয়ালস টু -kx, এখানে এক্স হচ্ছে ফ্রম ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ন্যাচারাল লেন্থ। ঠিক আছে, আচ্ছা, এই থিওরি কাজে লাগিয়ে দেখা যাক কি বলেছে, যে বডি অফ মাস 5 kg মাস দেওয়া রয়েছে এবং অসিলেট উইথ টাইম পিরিয়ড। তাহলে টাইম পিরিয়ড স্প্রিং মাস সিস্টেমের জন্য আমরা জানি টাইম পিরিয়ড হচ্ছে 2 π √m/k, সেখান থেকে আমরা কে এর ভ্যালু পেয়ে যাবো। দেখো টি এর ভ্যালু দেওয়া আছে কত? 2 π, তো 2 π ইকুয়ালস টু 2 π √m এর ভ্যালু কত দেওয়া আছে?
5 কেজি। তাহলে বুঝতেই পারছো কে এর ভ্যালু 5 দাঁড়াবে। 12/12 কেটে গেল, কে ইকুয়ালস টু 5। 5 কত? 5 হচ্ছে নিউটন পার মিটার, সম্ভবত কেজিতে দেওয়া, তো তাহলে এটা হবে নিউটন পার মিটার। ঠিক আছে। আচ্ছা, এরপর কি দাঁড়ালো? তাহলে আমাকে লেংথ অফ দ্য স্প্রিং কতখানি ডিক্রিজ করেছে। আচ্ছা, যদি এই অবস্থা থেকে এই অবস্থাটাকে কনসিডার করো, এই অবস্থায় যদি ব্লকটাকে আমরা সরিয়ে দিই, এই ব্লকটাকে যদি আমরা হটিয়ে দিই, তাহলে স্প্রিংটা কত পরিমাণ ডিক্রিজ করবে? স্প্রিংটা এই এক্স পরিমাণ কম্প্রেস হয়ে যাবে এবং তার ন্যাচারাল লেংথে ফেরত আসবে। সুতরাং এই অবস্থা থেকে যদি আমরা মাসটাকে যদি রিমুভ করে দেওয়া হয়, তাহলে স্প্রিংটা আবার তার ন্যাচারাল লেংথে ফেরত আসবে এবং কত পরিমাণ সেটার কম্প্রেশন হলো এক্স অ্যামাউন্টে। তাহলে আমাকে এক্সটাকে বের করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এক্স কেমন করে বের করবো? এর মাস দেওয়া রয়েছে। যদি আমরা ইকুইলিব্রিয়াম স্টেটে দেখি, এই ইকুইলিব্রিয়াম স্টেটে কি হয়েছিল, বডিটার মাস দেওয়া ছিল 5 কেজি, তার উপরে নিচের দিকে ওয়েট পড়ছিল 50, মানে 5 ইন্টু জি। ওপর দিকে স্প্রিং ফোর্স কাজ করছিল, তার ভ্যালু কত? কারণ আমরা নিচের দিকে স্ট্রেচ করলাম, তো ফোর্স ওপর দিকে কাজ করবে, তার ভ্যালু দাঁড়াবে কে ইন্টু এক্স। কে এর ভ্যালু আমরা দেখেছি, তার ভ্যালু দাঁড়াবে স্প্রিং ফোর্স ইকুয়ালস টু তার ম্যাগনিটিউড, কেবলমাত্র নিচে ডিরেকশন অ্যারোর মাধ্যমে দেখিয়েছি, 5 ইন্টু এক্স। ঠিক আছে, 5 হচ্ছে কে এক্স, 5 হচ্ছে কে এর ভ্যালু। তাহলে আমরা লিখতে পারি যে 5x ইকুয়ালস টু 50, কারণ এটা ইকুইলিব্রিয়ামে ছিল। তাহলে এফ নেট ইকুয়ালস টু এফ নেট অন ব্লক ইকুয়ালস টু 0 অ্যাট ইকুইলিব্রিয়াম। এফ নেট ইকুয়ালস টু 0, সো 5x ইকুয়ালস টু 50, ওপরের দিকে যা ফোর্স নিচের দিকে সেই ফোর্সকে ব্যালেন্স করবে, সো এক্স ইকুয়ালস টু 10। 10 কত? 10 মিটার। ঠিক আছে, এখানে জি এর সাপেক্ষে দিয়েছে, তাহলে এটার আনসার হচ্ছে জি। তাহলে আনসার হবে জি মিটার্স, অপশন নাম্বার ডি। ঠিক আছে, এখানে জি 50 ধরেনি, এখানে 5G ধরেছিল, তাহলে 5 কেটে গেল, এক্স এর ভ্যালু দাঁড়াবে জি। ঠিক আছে, তাহলে এটা খুব ভালো অঙ্ক ছিল, এটা একটু বুদ্ধির অঙ্ক, বেশ ভালো অঙ্ক। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন বলছে যে সেকেন্ডস পেন্ডুলাম। আচ্ছা, এবার যেই মেন্সে এই ধরনের অঙ্ক দিয়েছে সেকেন্ডস পেন্ডুলাম, যদি আমাকে বলা থাকে সেকেন্ডস পেন্ডুলাম, এটা কিন্তু একটুখানি মিসনামার। সেকেন্ডস পেন্ডুলাম মানে হচ্ছে, দেখো সেকেন্ড পেন্ডুলাম বলেনি, এখানে সেকেন্ডস বলেছে, তাহলে সেকেন্ড পেন্ডুলামের ক্ষেত্রে মনে রাখতে হবে টাইম পিরিয়ড 2 সেকেন্ড হয়, অর্থাৎ হাফ সাইকেল বা হাফ টাইম, সেটা হাফ সাইকেল বা হাফ অসিলেশন, সেটা 1 সেকেন্ডে কমপ্লিট করে। তাহলে টি ইকুয়ালস টু 2 সেকেন্ড হয়, এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে সেকেন্ডস পেন্ডুলাম মানে হচ্ছে টাইম পিরিয়ড 2 সেকেন্ডস। তাহলে সেকেন্ডস পেন্ডুলাম ইজ মাউন্টেড ইন আ রকেট, ইটস পিরিয়ড অফ অসিলেশন উইল ডিক্রিজ ওয়েন রকেট ইজ, কোন দিকে যাচ্ছে, কেমনভাবে যাচ্ছে। আচ্ছা, কোন একটা পেন্ডুলাম যদি রকেটের মধ্যে এভাবে থাকে, ধরা যাক এরকম কন্টেনারই ধরলাম রকেটকে এইভাবে, এখানে একটা দেওয়ালের মধ্যে এরকম দেওয়ালে পেন্ডুলাম ঝোলানো রয়েছে, তাহলে দুই রকম আমরা কন্ডিশন দিচ্ছি, যে যখন রকেটটা জিওস্টেশনারি অরবিটার অ্যারাউন্ডে ঘুরছে, তার মানে তার অ্যাক্সিলারেশন হচ্ছে জি, এবং সেটার মধ্যে রকেটের দেখবো ইউনিফর্ম ভেলোসিটি, মানে কোনো অ্যাক্সিলারেশন নেই, মুভিং ডাউন উইথ অ্যাক্সিলারেশন আর মুভিং আপ উইথ অ্যাক্সিলারেশন। তাহলে দেখে নেওয়া যাক, যদি এই রকেটটা ধরা যাক মুভ আপ করছে, ওপর দিকে এ অ্যাক্সিলারেশনে উপরে যাচ্ছে, তাহলে এই পেন্ডুলামকে কেমন করে আমরা পেন্ডুলামের এসএসএম কি করে দেখবো? রকেটের ভেতরে বসে যাবো। রকেটের ভেতরে বসে গেলে আমরা একটা অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের ভেতরে বসে গেলাম, তাহলে রকেটের মধ্যে একটা সিউটো ফোর্স পড়বে, ববের মধ্যে, পেন্ডুলামের ববের মধ্যে একটা সিউটো ফোর্স পড়বে। ববের মাস যদি এম হয়, তাহলে এর সিউটো ফোর্স পড়বে অ্যাক্সিলারেশন, রকেটের অ্যাক্সিলারেশন বিপরীত দিকে, তাহলে এম ইন্টু এ। আচ্ছা, এর সঙ্গে আর কি ফোর্স পড়ছে এর ওপরে পড়ছে এমজি ফোর্স নিচের দিকে। তাহলে আমরা এর মধ্যে যা যা ফোর্স নিচের দিকে পড়ছে সেগুলোকে জি এফেক্টিভ বলতে পারি, কারণ একটা সিম্পলি যদি এমনি অবস্থায় একটা পেন্ডুলামকে রাখা হয়, তার ইকুইলিব্রিয়াম পজিশনে তার উপরে জি ফোর্স নিচের দিকে পড়ে, তাকেই আমরা এমজি ফোর্স নিচের দিকে পড়ে, জিকে আমরা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বলি। এক্ষেত্রে নিচের দিকে টোটাল ফোর্স কি? এম ইন্টু এ প্লাস জি, একে আমরা বলবো এম ইন্টু জি এফেক্টিভ। এবং এটার জন্য, এই সিম্পল কেসের জন্য গ্রাউন্ডের সাপেক্ষে আমরা কি রিলেশন ইউজ করি? টুয়াইস বাই আন্ডার রুট অফ এল বাই জি। তাহলে এরকম সিস্টেমের ক্ষেত্রে, এরকম অ্যাক্সিলারেটেড সিস্টেমের ক্ষেত্রে যেখানে ফোর্সের ভ্যালু, ডাউনওয়ার্ড ফোর্সের ভ্যালু চেঞ্জ হয়েছে, তাহলে জি এফেক্টিভ হচ্ছে এ প্লাস জি। তাহলে আমরা ফর্মুলা লিখবো টুয়াইস বাই আন্ডার রুট অফ এল বাই জি এফেক্টিভ। এবার জি এফেক্টিভের ভ্যালু এখানে বসিয়ে দেওয়া যাক। জি এফেক্টিভ হচ্ছে এ বাই জি। তাহলে দেখা গেল কি হচ্ছে, টাইম এ বেড়ে গেল, এ যদি ওপর দিকে বাড়ে, মানে অ্যাক্সিলারেশন যদি ওপর দিকে হয়, তাহলে টাইম পিরিয়ডটা ডিক্রিজ করে যাবে, তাহলে ওপর দিকে অ্যাক্সিলারেশনের জন্য টাইম পিরিয়ড ডিক্রিজ করে যায়। আচ্ছা, যদি একইভাবে আমরা নিচের দিকে অ্যাক্সিলারেশন ধরে নিই, অ্যাক্সিলারেশন, লিফটেড অ্যাক্সিলারেশন হচ্ছে নিচের দিকে এ, ঠিক আছে, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন রয়েছে, তাহলে এই যদি আমরা রকেটের ভেতরে বসে যাই, তাহলে এই ববটার উপরে, এই মাসের ববের উপর কি দেখবো? সিউডো ফোর্স পড়ছে ওপর দিকে এম ইন্টু এ। এর সঙ্গে টেনশন রয়েছে, কিন্তু টেনশন নিয়ে আমাদের টেনশন নিতে হবে না, আমাদের কেবলমাত্র এক্সট্রা কী কী ফোর্স কাজ করছে অ্যাপার্ট ফ্রম টেনশন সেগুলো ইউজ করবো। সেখান থেকে এমজি এফেক্টিভ, এটা আমাকে বের করতে হবে। তাহলে একটাতে এমজি কাজ করছিল, একটা সিউডো ফোর্স কাজ করবে ওপর দিকে, কারণ এখানে অ্যাক্সিলারেশন নিচের দিকে, সো এম এ। তাহলে
এম জি এফেক্টিভ কীরকমভাবে চেঞ্জ হবে, এম জি এর সঙ্গে এম কে বিয়োগ করতে হবে, তাহলে এম জি মাইনাস এ। নিচের দিকে কত ফোর্স আমার কাজ করছে সেটা আমরা বের করবো। নিচের দিকে টোটাল ফোর্স কাজ করছে এম জি মাইনাস এম, আর উপর দিকে তো টেনশন অ্যাজ ইট ইজ আছে। ঠিক আছে, ইকুইলিব্রিয়ামে টেনশন আর এম জি একে অন্যকে ব্যালেন্স করবে এখান থেকে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি, টাইম পিরিয়ডের ভ্যালু হচ্ছে টোয়াইস পাই ইন্টু আন্ডার রুট অফ কত এল বাই জি, এল ডিভাইডেড বাই জি এর জায়গায় জি এফেক্টিভ, এটা হচ্ছে আমার জি এফেক্টিভ, তো জি মাইনাস এ। এবার দেখো জি এর ভ্যালু কমে গেল, তাহলে টাইম পিরিয়ড বেড়ে যাবে, তাহলে নিচের দিকে অ্যাক্সেলারেশন হলে টাইম পিরিয়ড বেড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তা আর ইউনিফর্ম ভেলোসিটিতে থাকলে টাইম পিরিয়ড অ্যাজ ইট ইজ থাকে। জিওস্টেশনারি অরবিটের ক্ষেত্রে জিওস্টেশনারি অরবিট অর্থাৎ পৃথিবীর সাপেক্ষে অরবিটটা সেম রয়েছে, অরবিট বলতে স্যাটেলাইট বা রকেট যেটা রয়েছে সেটা পৃথিবীর সাপেক্ষে স্থির অবস্থায় রয়েছে, তাহলে সেক্ষেত্রে টাইম পিরিয়ড অ্যাজ ইট ইজ থাকবে। তাহলে টাইম পিরিয়ড কোন সময় ডিক্রিজ করছে, দেখো ভালো করে, ডিক্রিজ করছে যখন এটা মুভ আপ করছে উইথ সাম অ্যাক্সেলারেশন, তাহলে মুভিং আপ উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, দিস উইল বি আনসার। এটাও বেশ ভালো প্রশ্ন। অন্য কোনো সিস্টেম, সিম্পল পেন্ডুলামকে আমরা গ্রাউন্ডের সাপেক্ষে রেখে কোনো একটা সিলিংয়ের মধ্যে লাগিয়ে, কিন্তু কোনো অ্যাক্সিলারেটেড সিস্টেম অর্থাৎ অজড়ত্বের নির্দেশযন্ত্রের মধ্যে পেন্ডুলাম রাখা হলে তার মধ্যে কত ফোর্স পড়বে বা তার টাইম পিরিয়ড কীরকমভাবে চেঞ্জ হবে সেটা আমরা এই অঙ্কের মাধ্যমে দেখলাম। এরপর আর মনে হয় দুটোই অঙ্ক রয়েছে, হ্যাঁ লাস্ট দুটো অঙ্ক। তাহলে আমার মোটামুটিভাবে পেন্ডুলাম এবং সিম্পল পেন্ডুলাম এবং ওভারঅল এসএইচএমএডি যেগুলো নিটের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন শেষ করব, এবং তারপরে আরও 3-4টে কোয়েশ্চেন বাকি থাকবে, সেগুলো নিয়ে এই দুটো করার পর আলোচনা করছি কী করা যায় তাদের সম্বন্ধে। বলেছে যে আ সিম্পল পেন্ডুলাম ইজ সাসপেন্ডেড ফ্রম আ রুফ অফ আ ট্রলি উইচ মুভস ইন আ হরাইজন্টাল ডিরেকশন উইথ অ্যান অ্যাক্সেলারেশন এ। সুতরাং এক্ষেত্রেও আবার অজড়ত্বের নির্দেশযন্ত্রের জন্য আমাকে পেন্ডুলামের টাইম পিরিয়ড বের করতে হবে। আমরা দেখেছি পেন্ডুলামের ক্ষেত্রে যদি অন্য কোনো সিস্টেমের জন্য টোয়াইস পাই আন্ডার রুট অফ এল বাই জি, জি এর জায়গায় জি এফেক্টিভ বসে, এবং জি এফেক্টিভ কি, জি এফেক্টিভ হচ্ছে কিছুই নয়, নিচের দিকে যা কিছু ফোর্স পড়ছে, ঠিক আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর নিচের দিকে যা কিছু ফোর্স পড়ছে তাকে জাস্ট ববের মাস দিয়ে তোমরা ভাগ করে দাও। এটা হচ্ছে বব, পেন্ডুলামের বব, এই ববটার উপরে যা যা ফোর্স নিচের দিকে ডাউনওয়ার্ডস যা যা ফোর্স পড়ছে তাকে এম দিয়ে ভাগ করে দাও। ঠিক আছে, আচ্ছা এবার এখানে দেখে নেওয়া যাক তাহলে, কারণ এর ডেরিভেশনটা তো আমাদেরকে আলাদা করে বের করতে হয়, মনে রাখার সুবিধা হচ্ছে এইভাবে। তার মানে বেসিক্যালি আমি বলতে চাইছি গ্র্যাভিটির জায়গায় অন্য কোন ফোর্স বস্তুটাকে নিচের দিকে টানছে এইরকম। এবার বলেছি যে একটা পেন্ডুলামকে এইভাবে রাখা হয়েছে একটা ট্রলির মধ্যে, তাহলে এর মধ্যে এমনি অবস্থায় এমজি নিচের দিকে কাজ করছে। আচ্ছা, এবার ট্রলিটা মুভ করছে হরাইজন্টালি হরাইজন্টাল ডিরেকশনে এ অ্যাক্সেলারেশনে। তাহলে আমরা যদি ট্রলির ভেতরে বসে যাই তাহলে ট্রলির সাপেক্ষে আমারও অ্যাক্সেলারেশন শূন্য হয়ে যাবে, কারণ আমারও অ্যাক্সেলারেশন ট্রলির ভিতরে কন্ট্যাক্টে বসে গেলে কি আমারও অ্যাক্সেলারেশন এ, এই বডিটার অ্যাক্সেলারেশন এ ভূমির সাপেক্ষে, ট্রলিটার অ্যাক্সেলারেশন এ, কিন্তু ট্রলির ভেতরে বসে গেলে কি দেখবো যে ট্রলিটা স্থির হয়ে গেল, তখন এই মাসটার ওপরে আমরা অজড়ত্বের নির্দেশযন্ত্রে চলে এলাম নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, সেক্ষেত্রে এই ববটার ওপরে কত পরিমাণ একটা সিউডো ফোর্স তৈরি হবে, দ্যাট উইল বি এম ইন্টু এ। এম হচ্ছে এই ববটার মাস ইন্টু নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের অ্যাক্সেলারেশন, এবং এদিকে এমজি রয়েছে। তাহলে দেখতেই পাচ্ছ এই ববটা এইখানে থাকবে না, এম এ এবং এমজি এর ভেক্টর অ্যাডিশন, এই দুটো ফোর্সের ভেক্টর অ্যাডিশন করলে রেজাল্ট্যান্ট ফোর্সের জন্য ইকুইলিব্রিয়াম স্টেটে আসতে এটাকে কোনো একটা অ্যাঙ্গেলে এইভাবে সরতে হবে। ঠিক আছে, আচ্ছা এই অ্যাঙ্গেলটা তোমরা বের করতে পারবে, এই অ্যাঙ্গেলটা কততে আসবে যাতে এটা আবার ইকুইলিব্রিয়ামে এভাবে মিন পজিশনে চলে আসে, এই অ্যাঙ্গেলটা তোমরা বের করে কমেন্ট সেকশনে আমাকে বলবে। এম ইন্টু এ, নিচের দিকে ফোর্স হচ্ছে এম ইন্টু জি। আচ্ছা মিন পজিশনে, আচ্ছা আমরা এখানে বলেছিলাম এফ ডাউন, এফ ডাউন এভাবে না লিখে আমরা এখানে অন্যভাবে লিখছি, এখানে আমি লিখছি ইন মিন পজিশন, সরি এফ বাই এম, এটা তো ঠিকই লেখা ছিল এফ, তাহলে আমাদেরকে এফ বাই এম, এটাকে আমরা জি এফেক্টিভ বলি। এবার এফটাকে কেমন করে বের করি, এফ হচ্ছে কি জিনিস, যখন ইকুইলিব্রিয়াম, যখন আমাদের সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে পাবো ইকুইলিব্রিয়াম পজিশন, এটা মিন পজিশনে ডাউনওয়ার্ড মানে কি, মিন পজিশনে স্ট্রিং বরাবর স্ট্রিংয়ের অপোজিট সাইড। ঠিক আছে, তাহলে জি এফেক্টিভের ক্ষেত্রে, জি এফেক্টিভ যে কোনো সিস্টেমে বের করার জন্য কোন ফোর্সটাকে আমরা নেব অ্যাট মিন পজিশন, প্রথমে মিন পজিশন ক্যালকুলেট করব, দেন অ্যালং দ্য স্ট্রিং, অ্যাপার্ট ফ্রম টেনশন, অর্থাৎ মিন পজিশনে রাখবো অ্যালং দ্য স্ট্রিং, অর্থাৎ স্ট্রিংয়ের ওপর, স্ট্রিং বরাবর ওপর দিকে বা নিচের দিকে টোটাল ফোর্স ক্যালকুলেট করবো, দেন অ্যাপার্ট ফ্রম তার মানে হচ্ছে সেই টোটাল ফোর্স থেকে টেনশন ফোর্সকে বাদ দেবো, যে ফোর্সটা থাকবে তাকে এম দিয়ে ভাগ করলে আমরা জি এফেক্টিভ পেয়ে যাবো। ঠিক আছে, এটা সহজে, একদম সহজে মনে রাখার। আর তোমরা যেটা কমেন্ট করবে সেটা হচ্ছে যে এই যে নতুন ইকুইলিব্রিয়াম পজিশনটা তৈরি হলো, নতুন মিন পজিশনটা তৈরি হলো একটা অ্যাঙ্গেলে, সার্টেন অ্যাঙ্গেল থিটাতে, এই থিটা অ্যাঙ্গেলটা কত, দিস থিটা অ্যাঙ্গেল ইজ হাউ মাচ।
আচ্ছা, এই অঙ্কে আমরা তাহলে বের করে নিই জি এফেক্টিভের ভ্যালু কত। আমি কি বলেছি, প্রথমে আমরা আনবো মিন পজিশনে, তারপর মিন পজিশনে স্ট্রিং বরাবর দেখব, স্ট্রিং বরাবর অ্যাপার্ট ফ্রম দ্য টেনশন অফ দ্য স্ট্রিং। টেনশন অফ দ্য স্ট্রিং হচ্ছে টি, এটা ছাড়া আর কি ফোর্স কাজ করছে দেখো, এই দুটো ফোর্সের রেজাল্টেন্ট। ঠিক আছে, আমি এটা একটু রেজাল্টেন্টটা 1 মিনিট ছোট করে লিখি। রেজাল্টেন্টটা এই বরাবর আসতে হবে, তাহলে এটা হচ্ছে আমার এম ইন্টু এ। ঠিক আছে, তাহলে রেজাল্টেন্টটা কত, রেজাল্টেন্টটা হচ্ছে এম বাইরে বেরোলো এ স্কোয়ার প্লাস জি স্কোয়ার, এটা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স এই স্ট্রিং বরাবর অ্যাপার্ট ফ্রম টেনশন, ডিভাইডেড বাই মাস করতে গেলে এটাই আমরা জি এফেক্টিভ পেয়ে যাবো। সো জি এফেক্টিভ ইকুয়াল টু আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস জি স্কোয়ার। তাহলে টাইম পিরিয়ড কত বেরোবে, টাইম পিরিয়ড বেরোবে টোয়াইস বাই, অর্থাৎ এই পজিশনটা তো মিন পজিশন, এই পজিশনে যদি আমি ছেড়ে দিই রেস্টে রাখি তাহলে কোনো এসএইচএম হবে না, কিন্তু টাইম পিরিয়ড বেরোবে। টাইম পিরিয়ড বলতে যদি আমরা এসএইচএম করে দিতাম, যদি এই মিন পজিশন থেকে একটুখানি এরকম সরিয়ে নিয়ে ছেড়ে দিতাম, তখন এসএইচএম সম্পন্ন করতো, সেক্ষেত্রে কত টাইম পিরিয়ড হয়, তো টাইম পিরিয়ড হচ্ছে এল ডিভাইডেড বাই জি এফেক্টিভের ভ্যালু হচ্ছে আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস জি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আনসার হবে এ ড্যাশ হচ্ছে আমার জি এফেক্টিভ, তো জি এফেক্টিভের ভ্যালু দাঁড়াচ্ছে জি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে আবার বোঝা গিয়েছে আমরা কি বললাম, আমরা জি এফেক্টিভ ক্যালকুলেট করব, দ্যাট উইল বি সাম ফোর্স ডিভাইডেড বাই মাস অফ দ্য বব। ওকে, এবার এই সাম ফোর্সটা কেমন করে ক্যালকুলেট করব, 1 নম্বর আনবো মিন পজিশনে, অর্থাৎ মিন পজিশন যদি নতুন মিন পজিশন হয় তো মিন ড্যাশ লিখছি আমরা, মিন পজিশনে আনবো, এক্ষেত্রে যেমন নতুন মিন পজিশনে আনতে হয়েছে, ইকুইলিব্রিয়াম পজিশনে আনতে হয়েছিল। দেন এর মধ্যে নেট ফোর্সটা হচ্ছে 0 মিন পজিশনে আনলে, এবার নেট ফোর্সকে ববটার উপর যে নেট ফোর্স সেখান থেকে জাস্ট টি বিয়োগ করতে হবে, এবং এখানে এটা কোন দিকে, অ্যালং দ্য স্ট্রিং। এই দুটো কাজ করলেই তোমরা জি এফেক্টিভ পেয়ে যাবে। আচ্ছা, 3 নম্বর আরেকটা কাজ, এখানে ফোর্স বের করলাম, তাহলে এফ নেট মাইনাস টি যেটা অ্যালং দ্য স্ট্রিং আমরা বের করেছি, ডিভাইডেড বাই এম করতে গেলেই আমরা জি এফেক্টিভ পেয়ে যাবো। বোঝা গিয়েছে, এটা হচ্ছে একদম শর্টকাট মেথড আমি একটা বললাম জি এফেক্টিভ বের করার জন্য। আদারওয়াইজ আমাদেরকে প্রত্যেক ক্ষেত্রে এক একটা পেন্ডুলামকে ধরে ধরে তার টেনশন বের করতে হতো, টেনশন বের করে নিয়ে পেন্ডুলামের ইকুয়েশন তৈরি করতে, সরি এসএইচএমের ইকুয়েশন তৈরি করতে হতো, সেখান থেকে ওমেগা পেতাম, সেখান থেকে টি পেতাম, অত করার দরকার নেই, এইভাবে তোমরা জি এফেক্টিভের ভ্যালু পেতে পারো। আচ্ছা, এরপর ফাইনালি এই কোয়েশ্চেনটা মনে হচ্ছে সহজ কোয়েশ্চেন। মাস এম ইজ সাসপেন্ডেড ফ্রম আ 2 কাপল স্প্রিংস কানেক্টেড ইন সিরিজ। সিরিজ মানে হচ্ছে রেজিস্ট্যান্সের প্যারালেলের ফর্মুলা, তাহলে কে এর ভ্যালু দাঁড়াবে, দুটো স্প্রিংয়ের নিশ্চয়ই দেওয়া আছে K1 K2, তাহলে কে ইকুইভ্যালেন্ট মানে কে অফ সিরিজ দাঁড়াবে K1 K2 ডিভাইডেড বাই K1 প্লাস K2। তাহলে আমাদের টাইম পিরিয়ডের ফর্মুলা ছিল স্প্রিং মাস সিস্টেমের জন্য 2 পাই আন্ডার রুট অফ এম বাই কে, সো নতুন ফর্মুলা দাঁড়াবে টুয়াইস পাই আন্ডার রুট অফ এম বাই এই জিনিসটা, K1 K2 নিচে আর উপরে K1 প্লাস K2। তো অপশন নাম্বার ডি, এটা তো একদম সহজ প্রশ্ন। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি এসএইচএম এর সমস্ত নিটের পিওয়াইকিউ আমরা কম্প্রিহেন্সিভলি কভার করলাম। আচ্ছা, এছাড়া আর কয়েকটা প্রশ্ন আছে, আমরা জাস্ট দেখিয়ে দিই তাদের সম্বন্ধে, খুব ভালো করে দেখো। প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে ফোর্সড ভাইব্রেশন, এই কোয়েশ্চেনটা ফোর্সড ভাইব্রেশনের কোয়েশ্চেন, এবং এই কোয়েশ্চেনটা হচ্ছে ড্যাম্পড ভাইব্রেশন। এবার ফোর্সড ভাইব্রেশন, ড্যাম্পড ভাইব্রেশন নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো, সেখানে তোমরা এই 3টে কোয়েশ্চেন, এটা প্রিভিয়াস ইয়ার নিটের কোয়েশ্চেন, এবং সম্ভবত সেই সময় এই কোয়েশ্চেনগুলো করা হতো, এখন এগুলো করা হয় না, সম্ভবত সিলেবাসেও নেই নিটের, কিন্তু তা সত্ত্বেও খুব সামান্য 2-3টে ফর্মুলা রয়েছে, সেইগুলো দিয়ে কম্প্রিহেন্সিভলি এগুলোকে আলাদা একটা ডেডিকেটেড ভিডিওতে আমরা আলোচনা করে দেবো। তাহলে আমরা নিটের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো সলভ করলাম, এরপরের ভিডিওগুলোতে অন্য কোনো চ্যাপ্টার সম্বন্ধে বা এসএইচএম এর আরও কোনো কনসেপ্ট সম্বন্ধে আলোচনা করা যাবে।